হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ জিওগ্রাফার। আজকে টিউটোরিয়াল যাদের জন্য যারা এবারের নেট সেট এবং জেআরএফ এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে আমি তোমাদের জন্য বিভিন্ন বছরের যে সমস্ত প্রশ্নপত্রগুলো নেট বা সেট বা অন্যান্য বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছি, অথবা এবারের পরীক্ষার জন্য যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তো অলরেডি তোমরা সকলেই জানো যে আমাদের এটা পার্ট 2 ভিডিও। এর আগে আমরা পার্ট 1 বেসিক্যালি জিওটেকটনিক্সের ওপর পার্ট 1 এর ভিডিও কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমরা এখানে মোট 100টা কোশ্চিন নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 21 থেকে 40টা যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোট 20টা প্রশ্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার অনেক কাজে লাগবে এবং পরীক্ষার প্রস্তুতিকে আরো এনহান্স করবে। তো চলো আজকের প্রশ্নগুলো আমরা দেখে নিই। এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন এসেছে প্রথম একটা ম্যাচিং। ম্যাচিংয়ে কি আছে? ম্যাচিংয়ে আছে বিভিন্ন বই এবং তাদের অথারদের নাম দেওয়া আছে। তো প্রথমেই আছে, দেখো প্রথম যে বইটার নাম সেটা হচ্ছে কি জিওমরফোলজি। দ্বিতীয় বই এসে ইন জিওমরফোলজি। ফিজিক্যাল জিওগ্রাফি তৃতীয়, অ্যান্ড ফাইনাল বই হচ্ছে অ্যান আউটলাইন অফ জিওমরফোলজি। অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আছে এবং প্রত্যেকটা পরস্পরের সঙ্গে খুব খুব রিলেটেড। তো এগুলোকে খুব সূক্ষ্মভাবে না পড়লে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। তো প্রথম বইটা দেখে নিই। প্রথম হচ্ছে জিওমরফোলজি। এই বইটা কে লিখেছে? এই বইটা অবশ্যই উলড্রিচ অ্যান্ড মর্গান নয়, এটা লিখেছেন আমাদের লোব্যাক। সরি, আমাদের লিখেছেন ইনি। এটা হচ্ছে এই বইটার লেখক হচ্ছে লোবেক। এই লোবেক কে ছিলেন? লোবেক ছিলেন মূলত একজন আমেরিকান কার্টোগ্রাফার। 1939 সালে তিনি তার এই জিওমরফোলজি বইটা দেন। যদিও তিনি বিখ্যাত তার অন্য একটা বই থিংস ম্যাপ ডোন্ট টেল আস, অর্থাৎ যেগুলো ম্যাপ আমাদের বলে না, এইরকম নামে একটা বই আছে, যার জন্যই কিন্তু কিন্তু মূলত তিনি ফেমাস হয়েছিলেন। কিন্তু তবুও তার এই জিওমরফোলজি বইটা গুরুত্বপূর্ণ। এখানে কেন দেওয়া হয়েছে? কারণ কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে গুলিয়ে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে প্রথম জিওমরফোলজি বাই লোবেক। এবার দ্বিতীয় চলে এসো এসে ইন জিওমরফোলজি। এসে ইন জিওমরফোলজি কার লেখা? এসে ইন জিওমরফোলজি যদি পুরো বইটার আমরা নাম দেখি তাহলে দেখবো জিওমরফিক প্রবলেমস এসে ইন জিওমরফোলজি বাই জিএইচ ডুরি। জিএইচ ডুরি 1966 সালে। তাহলে কোনটা? এসে ইন জিওমরফোলজি হয়ে গেল জিএইচ ডুরি 1966 সাল। এখানে আমি সালগুলো কেন বলছি? কারণ এই সালগুলো দিয়ে ম্যাচিং পড়ে, কার বই কত সাল, সেই জন্য এগুলো কিন্তু মনে রাখবে 1966। নেক্সট চলে এসো ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি এটা স্টলার অ্যান্ড স্টলারের লেখা। স্টলার অ্যান্ড স্টলারের লেখা ফিজিক্যাল জিওগ্রাফি। এটাও বইটার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং ফিজিক্যাল জিওগ্রাফি। 1994 সালে এই বইটা স্টলার অ্যান্ড স্টলারের দ্বারা প্রকাশিত হয়। এবং লাস্ট যেটা পড়ে থাকলো অ্যান আউটলাইন অফ জিওমরফোলজি বাই উলড্রিচ অ্যান্ড মর্গান। এখানে এই যে বইটার আমি ছবি দিয়েছি, দেখো উলড্রিচ অ্যান্ড মর্গানের লেখা অ্যান আউটলাইন অফ জিওমরফোলজি। এটা কত সালে দিয়েছিল উলড্রিচ অ্যান্ড মর্গান? এটা 1937 সাল, 1937। এবার এখানে আরেকটা বই দেয় সবসময়, দ্য প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, যেটা লেখাটা হচ্ছে তোমাদের ডব্লিউ ডি থর্নবুরি। 1965 সালে ডব্লিউ ডি থর্নবুরি জিওমরফোলজির ক্ষেত্রে প্রায় 8টা প্রিন্সিপালের কথা বলেছিলেন। সেই প্রিন্সিপাল যেগুলো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিওমরফোলজি পড়ার ক্ষেত্রে। সেই আছে না যে স্ট্রাকচার ইজ দ্য প্রসেস অ্যান্ড প্রসেস ডিপেন্ড অন টাইম অ্যান্ড প্রসেস, এই যে বিষয়গুলো সেখানে অনেকগুলো 8টা ছিল, এগুলো দেখে নেবে। সেখান থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আছে, 8টা থিওরি 8টা প্রিন্সিপাল। ওকে, তাহলে এই ম্যাচিংটা বোঝা গেল। এবার এখানে একটা জিনিস ঠিক কথা আমি বলে দিই, এই ম্যাচিং এর ক্ষেত্রে যদি দুটো তোমরা ভালো করে পড়তে পারো বা জানো, তাহলে কিন্তু ম্যাচিংগুলো এরকম দেওয়া থাকে যে একটা যদি কেউ ম্যাচ করতে পারে বাকিগুলো হয়তো হয়ে যায়। সেরকমই আমি তো একটা কি দুটো যদি কোশ্চেন জানো, বাকিগুলো না জানলেও কিন্তু তোমাদের এখানে কাজে আসে। নেক্সট দেখো যেটা 22 নম্বরে কি আছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং থিওরি ইন সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে থিওরিগুলো দিয়ে দেয় সিকোয়েন্সিয়ালি, এটাকে অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ কোন সালে কোন থিওরি দিয়েছিলেন সেই অনুযায়ী সাজাতে হবে। প্রথমে দেখো রেডিও অ্যাক্টিভ থিওরি। রেডিও অ্যাক্টিভ থিওরি বাই আমরা জানি কার লেখা? রেডিও অ্যাক্টিভ থিওরি লেখা যে জলির লেখা 1925 সালে। তার বইটার নাম হচ্ছে দ্য সারফেস হিস্ট্রি অফ দ্য আর্থ। দ্য সারফেস হিস্ট্রি অফ দ্য আর্থ নামক বইয়ে তিনি কিন্তু এটা দিয়েছিলেন, রেডিও অ্যাক্টিভ থিওরি। নেক্সট হচ্ছে স্লাইডিং কন্টিনেন্টাল থিওরি। এটা কার লেখা? এটা লেখা ডলি বা ড্যালির লেখা। তার যে বইটা স্লাইডিং কন্টিনেন্টাল থিওরি, এগুলো মূলত যে থিওরিগুলো সবগুলোই কিন্তু কিসের দ্বারা? এটা মাউন্টেন বিল্ডিং, কিভাবে পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সংক্রান্ত তত্ত্ব। আচ্ছা, ড্যালির যে থিওরিটি, তার বইটার নাম ছিল আওয়ার মোবাইল আর্থ। কত সালে? 1926 সালে। এটা হলো তাহলে 25, তারপরেরটা হলো 26,
নেক্সট হচ্ছে থার্মাল কন্ট্রাকশন থিওরি। এই থিওরিটা আমাদের সকলেই পরিচিত, ছোটবেলা থেকে পড়ে এসেছি, বাই জেফ্রির দেওয়া থার্মাল কন্ট্রাকশন থিওরি। তার বইটার নাম হচ্ছে দ্য আর্থ, ইটস অরিজিন, হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কনস্টিটিউশন। কত সাল? 1929, 1929 সাল, 29, সবগুলোই 1900 সালে, 1929। এবার লাস্টে যে বইটা আছে দেখো, কন্টিনেন্টাল ডিপ থিওরি, বা লাস্টে যে তত্ত্বটা, এটা আমাদের সকলের সুপরিচিত বই। এটা দিয়েছেন আমাদের আলফ্রেড ওয়েগনার। কত সাল? আলফ্রেড ওয়েগনার দিয়েছেন 1912, 1912। আবার কোথাও কোথাও দেখবে 1900 কত আছে, 15। এটা ভুল নয়, দুটোই ঠিক, কারণ 1912 সালে তিনি তার এই তত্ত্বটাকে সমস্ত জিওগ্রাফার্সদের কাছে যে তার লেকচার হিসেবে তুলে ধরেছিলেন, আর 1915 সালে তার এটা থিওরি হিসেবে প্রকাশিত হয়। সেই জন্য 12 অথবা 15, যে দুটোই যদি থাকে তখন কিন্তু 12 করবে, আর যদি দুটো না থাকে তাহলে 12 অথবা 15। এবার আমাদের যদি সিকোয়েন্সিয়ালি সাজাতে বলে, তাহলে আমরা দেখো প্রথমেই পাচ্ছি কি 12, মানে কন্টিনেন্টাল ডিপ থিওরি, অর্থাৎ ডি। এবার তাহলে কি 1 এবং 4 বাদ গেল, কারণ ডি হচ্ছে প্রথমে আছে 2 এবং 3। তাহলে একটা উত্তর, আমরা দুটো অপশানকে বাদ দিয়ে দিলাম। এবার আমাদের দেখতে হবে যে সি হবে না এ হবে, এই দুটো যে কোনো একটা হবে। এবার এ কি বলেছে? এ হচ্ছে রেডিও অ্যাক্টিভ থিওরি, কত? 1925। আর সি কত? 29। তাহলে আমাদের অবশ্যই হবে তিনেরটা এ, বাকিগুলো মেলানোর দরকার নেই, বি সি অটোমেটিক ম্যাচ করবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 3 নম্বর প্রশ্ন, ডি এ বি সি, এটাই হবে আমাদের অ্যান্সার। একবার বলে দিই, তাহলে প্রথমে হবে কন্টিনেন্টাল ডিপ থিওরি, তারপর রেডিওঅ্যাক্টিভ থিওরি, তারপর স্লাইডিং কন্টিনেন্টাল থিওরি, এবং লাস্টে হবে থার্মাল কন্ট্রাকশন থিওরি। ওকে, চলো নেক্সট পেজ। নেক্সট পেজে কি আছে? 23 নম্বর। 23 নম্বরে কি বলেছে? 23 নম্বরে বলেছে, জাস্ট এ মিনিট। 23 নম্বর কি বলেছে? মেলাঞ্চ। মেলাঞ্চ ইজ রিলেটেড টু, মেলাঞ্চ এই নিচের কোনগুলোর সঙ্গে রিলেটেড? সাবডাকশন জোন, ন্যাপ, ন্যাপ বলছি, ন্যাপি, সিফ্লোর স্প্রেডিং অ্যান্ড কন্টিনেন্টাল স্লোপ। চারটের মধ্যে কোনটা? এবার আমরা যদি দেখি মেলাঞ্চ জিনিসটা কি, সেটা একবার দেখে নিলে বোঝা যাবে। মেলাঞ্চ হচ্ছে কি, আমরা প্লেট বাউন্ডারি জানি 3 ধরনের হয়, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট এবং নিউট্রাল, বা যেটাকে আমরা বলি নিরপেক্ষ পথসীমা। তো সেই রকমই মেলাঞ্চ সৃষ্টি হয় সাধারণত কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর। যখন এই যে ছবিটার দিকে তাকালে দেখো, দুটো প্লেট যখন পরস্পরের সম্মুখীন হবে এবং ভারী প্লেটটা যখন হালকা পাতের নিচে প্রবেশ করবে, তখন তার এই পাতের সংযোগ স্থল বরাবর বা এই জয়েন্ট বরাবর কিছু টুকরো টুকরো ভাঙা মিশ্রিত বিভিন্ন ধরনের পদার্থের সংমিশ্রণ এই পাতের সংযোগ বরাবর দীর্ঘ লম্বা আকারে সংযুক্ত হয়ে জমা হয়ে থাকে। সেই যে পদার্থগুলো জমা হয় তাদেরকে বলা হচ্ছে মেলাঞ্চ। তাহলে মেলাঞ্চ বুঝতে পারলে, তাহলে আমরা এখানে যদি দেখি, এটা তাহলে এই যে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিকে আমরা কি হিসেবে জানি? সাবডাকশন জোন হিসেবে। সুতরাং মেলাঞ্চ আমরা কার সঙ্গে রিলেটেড হবে? সাবডাকশন জোনের সঙ্গে। এবার এখানে বাকি তিনটে সম্বন্ধে একটু জেনে নাও। ন্যাপি হচ্ছে কি? ন্যাপি হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাদরের মতো একটা শক্ত আস্তরণকে বলা হয় ন্যাপি। আর সিফ্লো স্প্রেডিং আমরা জানি যে সমুদ্রের সঞ্চালনে হ্যারি হেসের দেওয়া সিফ্লো স্প্রেডিং। কন্টিনেন্টাল স্লোপ কি? কন্টিনেন্টাল স্লোপ হচ্ছে আমাদের এই যে ভূমির একদম মহাদেশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত যে বিস্তৃত অংশ, যে খাড়া ঢালটা যেটা সরাসরি একদম সমুদ্রের তলদেশের সঙ্গে মিশে যায়, তাকে আমরা বলি এই কন্টিনেন্টাল স্লোপ। আমরা যে কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল সেলফ, অ্যাবসিয়াল প্ল্যান্ট, মানে গভীর সমুদ্রে এভাবে টোটাল ভূমিভাগ থেকে এবং সমুদ্রের তলদেশ পর্যন্ত বিভিন্ন শ্রেণীভাগে ভাগ করা হয়। সেগুলো সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করছি না, সেগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। সুতরাং এখানে আমাদের 23 নম্বরের অ্যান্সার হলো কে? 1 নম্বর, অর্থাৎ এই সাবডাকশন জোনের সঙ্গে রিলেটেড কে? মেলাঞ্চ। ওকে, নেক্সট চলে এসো 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলেছে? ফ্ল্যাট টফট, এখানে একটা বৈশিষ্ট্য দেশটা ভূমির উপরে, সেই পড়ে টোটাল বৈশিষ্ট্যকে বুঝতে হবে। কি আছে? ফ্ল্যাট টপ টিপ সাইড আপল্যান্ড ক্যাপড বাই এ রেসিস্ট্যান্ট রক লেয়ার নর্মালি ফর্মড ইন অ্যারিড ল্যান্ড ইজ কল্ড। কি এই ধরনের একটা ভূমিরূপ যা একটা ফ্ল্যাট টপ, যেটা একটা রেসিস্ট্যান্ট মানে ক্ষয় প্রতিরোধকারী শিলা দ্বারা ক্যাপ টুপির মতো আছে, এবং যার দুই দিক খুব খাড়া ঢালযুক্ত, যেটা অ্যারিড বা সেমি অ্যারিড রিজিয়নে দেখতে পাই, তাকে কি বলে? আর্গ, কুয়েস্তা, মেসা এবং এসকাপ, কোনটা? দেখো, আর্ক আমরা যদি ভূমিরূপগুলো দেখি, আর্ক কি? আর্ক হচ্ছে মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ বালুকাময় ঢেউ খেলানো অংশকে বলা হয় আর্ক। এই যে এইটা, এটা হচ্ছে আর্ক। কুয়েস্তা কি? কুয়েস্তা এবং হকবেগ, এই দুটো সম্বন্ধে আমরা জানি। কুয়েস্তা হকবেগ কি না, যখন ক্ষয়কার্য চলতে চলতে যখন ভূমিভাগ এরকম একটা ভূমিভাগ সৃষ্টি হবে যার দুই দিক খাড়া বা সমান স্লোপ যুক্ত, তাকে আমরা কি বলছি? হকবেগ। শুকরের পিঠের মতো দেখতে, এই যে এখানে দেখো হকবেগ, দুই দিক খাড়া ঢাল যুক্ত। তাহলে এর একটা বৈশিষ্ট্য পাচ্ছি যে খাড়া, দুই দিক খাড়া ঢাল যুক্ত, কিন্তু এর মাথায় কোনো
ক্যাপ নেই, রেসিস্ট্যান্ট রক বা ক্যাপ কিন্তু নেই, সুতরাং হকব্যাক হবে না। নেক্সট চলে আসো কুয়েস্তা। কুয়েস্তা কি? কুয়েস্তা ঠিক হকব্যাকের মতো, কিন্তু হকব্যাকের পরিবর্তে এর একটা সাইড কি হয়, মৃদু ঢালযুক্ত হয়। এরও মাথায় কিন্তু তাহলে দুই দিক খাড়া ঢালযুক্ত নয়, স্টেপ সাইড দুদিক নয়, স্টিপ সাইড দুদিক নয়, সুতরাং এটাও হবে না। নেক্সট হচ্ছে মেসা। মেসার পরিবর্তে আমরা এসকাপমেন্টটা বুঝে নিই। এসকাপমেন্ট কি না, নর্মাল ফল্টের ফলে সৃষ্ট যে গ্রবেন বা হোস্ট, তার যে প্রান্ত বা তার যে দুটো সাইড যেটা খাড়া ঢালযুক্ত সরাসরি নেমে যায়, তাকে আমরা কি বলছি, এসকাপমেন্ট। তাহলে এসকাপমেন্টের দুটো একটা বৈশিষ্ট্য মিলছে, যে স্টিপ সাইড স্লোপটা আমরা দেখতে পাচ্ছি বা স্টিপ সাইড আছে, কিন্তু এর মাথায় কি কোনো ক্যাপ বা শক্ত শিলা আছে? এটা কিন্তু কনফার্ম নয়, কারণ শক্ত শিলা থাকতেও পারে অনেক সময়, অথবা নাও থাকতে পারে, সুতরাং এটা কিন্তু হবে না। এবার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে মেশা, কারণ তিনটে যদি না হয় অবশ্যই মেশা হবে। তাহলে মেশা কি সব বৈশিষ্ট্যগুলো ম্যাচ করছে, একবার দেখে নাও। প্রথমে কি বলেছে, ফ্ল্যাট টপ। দেখো এর এই টপ, উপরের অংশ একদম ফ্ল্যাট, মানে সমান্তরাল, এখানে কোনো কিছু উঁচু নিচু নেই। স্টিপ সাইড, দেখো বোথ সাইড ভেরি স্টিফ, একদম খাড়াভাবে নেমে যায়। আপল্যান্ড ক্যাপড বাই রেসিস্ট্যান্ট, যে উপরে যে একটা ডিপ কালারের অংশ দেখছো, এটাকে বলা হচ্ছে ক্যাপ, মানে শক্ত একটা কঠিন শিলা নরম শিলার উপর অবস্থিত আছে, কিন্তু যার দুই সাইড কাটিং হয়ে গেছে, কিন্তু মাঝখানে এইটুকু থেকে গেছে, ফলে এটা কি হচ্ছে, রেসিস্ট্যান্ট হয়ে অ্যাজ এ ক্যাপ বা টুপির মতো থেকে গেছে। এবং নর্মালি ফর্মড ইন অ্যারিড বা সেমি অ্যারিড রিজন, এটা অবশ্যই অ্যারিড বা সেমি অ্যারিড রিজনে দেখতে পাই। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হবে 24-এর অ্যান্সার হবে সি, মেশা। ওকে, নেক্সট এবার চলে এসো, নেক্সট হচ্ছে 25 নম্বরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু আইস এজ হাইপোথিসিস। অর্থাৎ আইস এজ বলতে আমরা চারটে আইস এজের কথা আমরা পড়েছি, যেগুলো আমি পরে আলোচনা করবো। সেই আইস এজ হাইপোথিসিস বা শীতলতার যুগের সঙ্গে রিলেটেড নয়, এর মধ্যে কোনগুলো? প্রথমে বলেছে এ, কার্বন ডাইঅক্সাইড থিওরি, ওজোন ডিপ্লেশন থিওরি, থার্মাল কন্ট্রাকশন থিওরি অ্যান্ড ভলকানিক ডাস্ট থিওরি। এবার দেখো এই চারটের মধ্যে আমরা যদি দেখি, এক, এ, বি এবং ডি, এই তিনটে থিওরি কিন্তু আইস এজ হাইপোথিসিস সঙ্গে রিলেটেড। কারণ কার্বন ডাইঅক্সাইড থিওরিতে তোমাদের 1861 সালে টিন্ডার বলে একজন বিজ্ঞানী বলেছেন যে পৃথিবীতে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে, তাহলে টেম্পারেচার বাড়বে এবং বরফ গলতে শুরু করবে, অর্থাৎ গরম বা গ্রীষ্ম প্রধান দেশে শুরু হবে, সেটা বলেছে। আবার ওজোন ডিপ্লেশন থিওরিতে কিন্তু একই রকম ভাবে বলা হয়েছে যে ওজোন গ্যাসের পরিমাণ যদি বাড়তে থাকে বা ওজোন গ্যাস যদি ডিপ্লেশন হয়ে যায়, তাহলে সূর্য সরাসরি সৌরশক্তি আসবে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু ওই আইস এজের সঙ্গে রিলেটেড। আর যেটা হচ্ছে ভলকানিক ইরাপশন যে থিওরি, যেটা কথা বলা হয়েছে, এই ভলকানিক ডাস্ট থিওরিতে বলা হয়েছে যে ভলকানিক যদি খুব প্রচুর পরিমাণে ভলকানোজ উৎপত্তি হয়, তাহলে বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা এবং বিভিন্ন গ্যাস মিশে যাবে, যেগুলোর ফলে সানলাইট রিফ্লেক্ট হয়ে চলে যাবে, ফলে পৃথিবীর টেম্পারেচার কমতে কমতে একটা সময় না অ্যালবেডোর পরিমাণ বেড়ে যাবে, ফলে পৃথিবীর টেম্পারেচার একসময় কমতে কমতে পুরোটাতে আবার আইস এজ ফিরে আসবে। সেই উঞ্চ, মিন্ডেল, রিজ, এই যে আমরা আইস এজের নাম পড়েছি, সেইগুলো আবার চলে আসবে। সুতরাং এই তিনটে আইস এজের সঙ্গে রিলেটেড, কিন্তু যেটা রিলেটেড নয়, থার্মাল কন্ট্রাকশন থিওরি। আমরা অলরেডি একটু আগে পড়লাম থার্মাল কন্ট্রাকশন থিওরি বাই জেফ্রি ইন 1929-এ তিনি দিয়েছিলেন। সুতরাং এর মধ্যে 25-এর অ্যান্সার কোন হবে, সি। সি হবে 25-এর অ্যান্সার। নেক্সট 26-এ চলে এসো, দ্য বুক ইলাস্ট্রেশন অফ হাউটনিয়ান থিওরি অফ দ্য আর্থ। ইলাস্ট্রেশন অফ দ্য হাউটনিয়ান থিওরি অফ দ্য আর্থ ওয়াজ রিটেন বাই, এই চারজনের মধ্যে কে, জেমস হাটন, জন প্লেফায়ার এবং চার্লস রয়েল। এই তিনজন পরস্পরের সঙ্গে রিলেটেড, বাট জেমস গেইকি কিন্তু রিলেটেড নয়। তাহলে কিন্তু জেমস গেইকি অ্যান্সার নয়, কারণ জেমস গেইকি রিলেটেড কার সঙ্গে, রিলেটেড হচ্ছে আমাদের এই আইস এজের সঙ্গে রিলেটেড। কারণ গেইকি প্রথমত তিনি তার একটা গুরুত্বপূর্ণ বই আছে এই আইস এজ রিলেটেড, দ্য গ্রেট আইস এজ অ্যান্ড ইটস রিলেশন টু দ্য অ্যান্টিকুইটি অফ ম্যান, অর্থাৎ সেই বইতে তিনি আইসিস সম্বন্ধে লিখেছেন। অ্যাকচুয়ালি তাহলে গেইকিও নয়, রিলেটেড নয়, কিন্তু রিলেটেড তাহলে এই তিনজনের মধ্যে জেমস হাটন, আমরা জানি হাটনের কনসেপ্ট জিওলজিতে তার গুরুত্বপূর্ণ সমস্ত কনসেপ্ট আছে, ইউনিফর্মিটি জুম প্রেজেন্ট কি টু দ্য পাস্ট, এই যে কনসেপ্টগুলো দিয়েছেন। আর জন প্লেফায়ার এবং চার্লস রয়েল কে ছিলেন, জেমস হাটনের শিষ্য বা ছাত্র। এদের মধ্যে যে দিয়েছে সেটাকে জন প্লেফায়ার কিন্তু এই থিওরিটা দিয়েছে। এবং এই থিওরিতে বা এই বইতে তিনি কেন এই বইটা দিলেন, দেখো বুঝতে পারবে যে ইলাস্ট্রেশন মানে এক্সপ্লেনেশন অফ হাউটন থিওরি অফ আর্থ, অর্থাৎ হাউটনের যে থিওরি ছিল তাতে তার কিছু ড্রব্যাকস ছিল, যে ড্রব্যাকসটাকে কিন্তু রেকটিফাই করেন কে, এই জন প্লেফায়ার।
মূলত সেই কনসেপ্টটা কি, এটাও অনেক সময় পরীক্ষায় পড়ে, মানে অনেক সময় মানে প্রায়শই পরীক্ষা পড়ে এবং কনসেপ্টটা গুলিয়ে যায়। সেই আমরা উম, পড়েছিলাম না হার্টনের যে মতামত, দ্য সেম ফিজিক্যাল প্রসেস অ্যান্ড লস দ্যাট অপারেটেড টুডে অপারেটেড থ্রু আউট দ্য জিওলজিক্যাল টাইম, অলদো নট নেসেসারি উইথ সেম ইন্টেন্সিটি। অর্থাৎ এই যে নট নেসেসারি উইথ সেম ইন্টেন্সিটি, এই জায়গাটাতে চার্লস লয় জন প্লেফায়ার কি করলেন, চেঞ্জ করলেন। কারণ এই নট নেসেসারিলি উইথ সেম ইন্টেন্সিটি এই কথাটা ঠিক নয়, এই কথাটা অ্যাকচুয়ালি হওয়া উচিত কি উইথ দ্য সেম ইন্টেন্সিটি, অর্থাৎ একই ইন্টেন্সিটিতে। অর্থাৎ যে কোনো ধরনের জিওমরফিক যে এজেন্টগুলো আছে, বায়ু, হিমবাহ, গ্লেসিয়ার, রিভার, এগুলো যদি মানে থ্রু আউট দ্য অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত একই রকম ইন্টেন্সিটি নিয়ে ক্ষয় করে যাচ্ছে, যদি তাদের ক্লাইমেটিক ফ্যাক্টরসগুলো সমান থাকে। ক্লিয়ার? তো সেই ধরনের কনসেপ্টটা কিন্তু হাউটন এখানে ভুল এক্সপ্লেনেশন করেছিলেন, যেটাকে রেকটিফাই করেছিলেন প্লেফায়ার তার এই ইলাস্ট্রেশন অফ হাউটনিয়ান থিওরি অফ দ্য আর্থ বইতে। সুতরাং এটা অনেক সময় পড়ে, এই যে নট নেসেসারিলি কার সঙ্গে রিলেটেড, হাউটনের সঙ্গে রিলেটেড, বাট উইথ দ্য সেম ইন্টেন্সিটি কার সঙ্গে রিলেটেড, প্লেফায়ারের সঙ্গে রিলেটেড। সুতরাং এই ধরনের কোশ্চেন অনেক সময় দিয়ে যায়, সেটা মনে রাখবে এবং আশা করি এটা আর ভুল হবে না। নেক্সট চলে এসো 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে কি বলেছে, কনজারভেটিভ প্লেট বাউন্ডারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কনজারভেটিভ মানে যেটাকে আমরা নিউট্রাল প্লেট বাউন্ডারি বলি, অর্থাৎ যেটা নিরপেক্ষ পাত সীমানা, সেইটা রিলেটেড কার সঙ্গে, ডিপ স্লিপ ফল্ট, নর্মাল ফল্ট, স্ট্রাইক স্লিপ ফল্ট এবং রিভার্স ফল্ট। এগুলো আমরা জানি। প্রথমে আমি বিষয়গুলো বলে নিই, এই ছবিদের মাধ্যমে বুঝিয়ে নেওয়া তাহলে বুঝতে পারবে। দেখো প্রথমে কি বলেছে, ডিপ স্লিপ ফল্ট। ডিপ মানে হচ্ছে শিলাস্তরের নতি, এই যে নতির দিক বরাবর যদি শিলাস্তরের ওঠানামা করে মানে চুক্তি যদি সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলছি ডিপ স্লিপ ফল্ট। নর্মাল ফল্ট মানে কি, নর্মাল ফল্ট মানে যদি চুক্তির ফলে পাদমূল থেকে তার ঝুলন্ত যেটা হ্যাঙ্গিং ওয়াল যেটা বলে সেটা যদি নিচের দিকে বসে যায়, তখন তাকে আমরা বলছি নর্মাল ফল্ট। আর রিভার্স ফল্ট যদি হ্যাঙ্গিং ওয়াল ফুট ওয়ালের ওপরে উঠে যায় এবং ভূমির দৈর্ঘ্য যদি কমে যায়, তখন তাকে আমরা বলছি রিভার্স ফল্ট। এবার স্ট্রাইক ফল্ট কি, স্ট্রাইক কোনটা না, ভূমিভাগের সঙ্গে শিলাস্তর যে লাইন বরাবর মিলিত হয় তাকে আমরা কি বলি, স্ট্রাইক। ধর এরকম একটা ফোল্ড হয়েছে, তাহলে এই যে লাইন বরাবর ভূমিস্তরের সঙ্গে মিলিত হয়েছে এটাকে বলা হচ্ছে স্ট্রাইক। এখানে দেখো এই যে ডান দিকে বাঁ দিকে চলে গেছে, এই অংশটাকে বলা হচ্ছে স্ট্রাইক। এই স্ট্রাইক বরাবর যে ফলটা হয়, অর্থাৎ কনজারভেটিভ ফল্টের যদি আমরা দেখি বা নিরপেক্ষ পাত সীমানা যদি দেখি, তাহলে কি হয়, দুটো পাত পরস্পরের গা ঘেঁষে বেরিয়ে যায়, যেমনটা ঠিক হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্টের ক্ষেত্রে। দেখো এই হ্যাঙ্গিং ওয়ালটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই দিকেটা এইদিকে পেছনের দিকে পিছিয়ে আসছে। সুতরাং এখানে আমরা কি দেখছি, একটা নর্মাল ফল্ট সৃষ্টি হচ্ছে। সুতরাং কনজারভেটিভ প্লেট বাউন্ডারি বা যেগুলো নিরপেক্ষ পাত সীমান্ত কার সঙ্গে রিলেটেড, নিরপেক্ষ পাত সীমান্ত রিলেটেড স্ট্রাইক স্লিপ ফল্টের সঙ্গে, এর সঙ্গে রিলেটেড। আশা করি ভুল হবে না। নেক্সট দেখো 28 নম্বর পয়েন্টে যেটা বলেছে, অ্যাগেন আবার একটা ম্যাচিং এসেছে, যেখানে বলেছে লিস্ট এ এবং বি এর সঙ্গে ম্যাচিং। এবং এখানে খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডিসকন্টিনিউটি থেকে এসেছে, অর্থাৎ বিযুক্তি তল থেকে এসেছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে, যেখানে তোমাদের বিভিন্ন বিযুক্তি তলগুলো দিয়েছে, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে এবং তার সালগুলো দিয়েছে কোন সালে কোনটা। গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, কনরাড ডিসকন্টিনিউটি, মোহ ডিসকন্টিনিউটি এবং রেপিটি। এখানে আমি তোমাদের আরো সুবিধার জন্য দেখো আমি প্রত্যেকটা ডিসকন্টিনিউটি দিয়ে দিয়েছি যে কোনটা কোন লেয়ারের সঙ্গে যুক্ত, বা আমি শর্টে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা মনে রাখবো সিএম আর জিএল, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং তার সেক্রেটারি। তার সিএম হচ্ছে কি কনরাড, এখানে আছে, আমি আর ভিডিওটা বড় হবে বলছি না। এবার দেখো আমাদের কোনটা কে প্রথম দিয়েছে। প্রথমেই আমরা যদি দেখি তাহলে প্রথম যে তত্ত্বটা এসেছিল বা প্রথম যে ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই করেছিলেন সেটা হচ্ছে কে, মোহরবিসিক, আদ্রিজা মোহরবিসিক, যিনি একজন ক্রোয়েশিয়ান সিসমোলজিস্ট ছিলেন। তিনি প্রথম এই মোহবিসিক ডিসকন্টিনিউটিটা খুঁজে পেয়েছিলেন। সেটা কত সালে, সেটা ছিল 1909 সালে। তাহলে সির সঙ্গে 2 ম্যাচ করছে। তারপর হচ্ছে যেটা এর পরবর্তীকালে যেটা দিয়েছিল সেটা হচ্ছে আমাদের 1912 সালে, যেটা হচ্ছে কি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। তাহলে এখানে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কার সঙ্গে ম্যাচ করবে, 1912 সঙ্গে ডিসকন্টিনিউটি হচ্ছে গুটেনবার্গ। কোন ফেজে অবস্থিত, গুটেনবার্গ ম্যান্টেল এবং কোরের মধ্যে। নেক্সট হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি। কনরাড ডিসকন্টিনিউটি কত সাল, 1925 সালে। এটাও দিয়েছিলেন কে, বিজ্ঞানী কনরাড। বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে এটা দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা ডিসকন্টিনিউটি যে আবিষ্কার করেছে তার নাম অনুসারে দেওয়া হয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে রেপিটি, 1930 সালে। রেপিটি ডিসকন্টিনিউটি ইন বিটুইন
আপার এবং লোয়ার মেন্টেন। তাহলে এখান থেকে তোমরা পেজেসগুলো পাবে এবং তার কবে কি কোন ডিসকন্টিনিউটিটা আবিষ্কৃত হয়েছে সেটাও বুঝতে পারবে। নেক্সট চলে এসো 29 নম্বর কোশ্চেন। 29 নম্বরে কি দিয়েছে, দ্য কনসেপ্ট অফ পেরিগ্লেসিয়াল সাইকেল অফ ইরেশন ওয়াজ পস্টুলেটেড। অর্থাৎ পেরিগ্লেসিয়াল, যেটা আমরা হিমবাহ এবং জলের মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, তাকে আমরা পেরিগ্লেসিয়াল বলি। সেই থিওরি কে দিয়েছেন, দেখো এখানে স্ট্রহেলার, আমরা জানি স্ট্রহেলার হচ্ছে জিওমরফোলজির ক্ষেত্রে যুক্ত। জেমস হাটন অলরেডি পড়ে এলাম, জিওলজির সঙ্গে রিলেটেড। গিলবার্ট এবং জেমস গেইকির মধ্যে কে হবে? গিলবার্টও এই একজন বিখ্যাত, আমরা জানি গিলবার্ট হচ্ছেন কে, জিওমরফোলজির সঙ্গে রিলেটেড, যার অনেকগুলো কনসেপ্ট আমরা পেয়েছি, যেমন কি গ্রেডেড স্ট্রিম, গ্রেডেড স্লোপ, তারপর ইকুইলিব্রিয়াম কনসেপ্টে স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম, এই ধরনের নানা ধরনের কনসেপ্ট আমরা পেয়েছি। যিনি ছিলেন একজন আমেরিকান জিওমরফোলজিস্ট অ্যান্ড জিওলজিস্ট। তাহলে এই তিনজনের মধ্যে কেউই হলো না, হবে তাহলে কে? 1 নম্বর জেমস গেইকি। কারণ আমরা অলরেডি একটু আগে জানলাম যে জেমস গেইকির যে বইটা ছিল, সেই বইটা দ্য গ্রেট আইস এজ অ্যান্ড ইটস রিলেশন টু দ্য অ্যান্টিকুইটি অফ ম্যান, 1874 সালে। তো সুতরাং আইস এজের সঙ্গে রিলেটেড জেমস গেইকির কনসেপ্ট। নেক্সট 30 নম্বর, ডিক্রিজিং অর্ডার অফ আর্থ ক্রাস্ট এলিমেন্ট। অর্থাৎ আর্থ ক্রাস্টের যে এলিমেন্ট কোন কোন পদার্থ দিয়ে তৈরি, সেইগুলো ডিক্রিজিং অর্ডার, সব থেকে কম থেকে বেশির দিকে যেতে হবে। তাহলে দেখো আমি এখানে তোমাদের একটা টেবিলের মাধ্যমে দুটো বিষয় দিয়ে দিয়েছি, আর্থ ক্রাস্ট এবং এন্টায়ার আর্থে কোন এলিমেন্টগুলো কতটা পরিমাণে আছে। মানে এখানে শুধু আর্থ ক্রাস্ট দিয়েছে, হয়তো আর্থ ক্রাস্ট না দিয়ে তোমাদের এন্টায়ার আর্থে দিয়ে হলো যে এলিমেন্টসের একটা সিকোয়েন্স দিয়ে দিই, সেই জন্য তোমাদের দিয়েছি। তাহলে এখানে আমরা যদি দেখি ডিক্রিজিং অর্ডারে সব থেকে কম কে আছে, নিচ থেকে দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ডিক্রিজিং অর্ডার মানে সব থেকে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে কমের দিকে প্রথম সব থেকে বেশি ক্রাস্টে কি আছে? অক্সিজেন। বিতে আছে একমাত্র অক্সিজেন, আর ডিতে আছে অক্সিজেন। তাহলে বাকি দুটো এ সি ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো অক্সিজেন, এই দুটো। এবার অক্সিজেনের পরে কি আছে? 28% আছে কি? সিলিকন। তাহলে সিলিকন আমরা এখানে পেয়ে যাবো সিলিকন, তারপরেই কিন্তু হচ্ছে কি অ্যালুমিনিয়াম 8%। তাহলে এইটা হবে আমাদের ডি হচ্ছে আসল অ্যান্সার আর্থ ক্রাস্টের ক্ষেত্রে। আবার যখন আমরা এন্টায়ার আর্থে দেখবো তখন কিন্তু আয়রন হয়ে যাবে সব থেকে বেশি 35%, আর অক্সিজেন হয়ে যাবে দ্বিতীয় স্থানে মাত্র 30%। এই টেবিলটা কিন্তু তোমরা মুখস্থ করবে। আচ্ছা, এটা এখান থেকে কোশ্চেন পড়ে। ওকে, 30 নম্বর হয়ে গেল। নেক্সট চলে এসো 31 নম্বরে কি আছে? 31 নম্বরে দিয়েছে আমাদের কোথা থেকে? ফল্ট থেকে দিয়েছে। রেড সি, রেড সি অ্যাজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ লোহিত সাগর কিসের উদাহরণ? এ সিনক্লাইনাল ভ্যালি, বি ভলকানিক স্ট্রাকচার, সি রিফট ভ্যালি, অ্যান্ড ডি এরোডেড ভ্যালি। আচ্ছা, এই ভ্যালিগুলো সম্বন্ধে একটু জেনে নাও প্রথমে, তাহলে তো বুঝতে পারার সুবিধা হবে। এরোডেড ভ্যালি মানে যেগুলো রিভার বা বাই বা অন্যান্য কোনো জিওমেট্রিক এজেন্ট দ্বারা ক্ষয়প্রাপ্ত যে সমস্ত উপত্যকাগুলো হয় তাকে এরোডেড ভ্যালি বলে। সিনক্লাইনাল ভ্যালি কি? ওই ভাঁজের ফলে সৃষ্ট যে অবনমিত অংশ। সিনক্লাইনাল আর অ্যান্টিক্লাইনাল অর্থাৎ অধভঙ্গ, অধভঙ্গের ফলে যদি কোনো উপত্যকা সৃষ্টি হয় তাকে সিনক্লাইনাল ভ্যালি বলে। পড়ে থাকলো কি ভলকানিক স্ট্রাকচার। ভলকানিক স্ট্রাকচার মানে ভলকানোজের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপ, সেটা তাহলে নয়। তাহলে সি আমাদের অ্যান্সার হবে রিফট ভ্যালি। কারণ আমরা যদি দেখি রিফট ভ্যালি কিভাবে সৃষ্টি হয়, রিফট ভ্যালি সৃষ্টি হয় নর্মাল ফল্টের ফলে, যদি মধ্যবর্তী পাশাপাশি অবস্থা দুটি ভূভাগের মধ্যবর্তী অংশ যদি অবনমিত হয় বা পরস্পর থেকে যদি দূরে সরে যায় তাহলে রিফট ভ্যালি সৃষ্টি হয়। এখানে আমরা যদি রেড সিতে দেখো, এই হচ্ছে রেড সি, এই দুদিকে দুটো প্লেট আছে, একটা হচ্ছে এশিয়ান প্লেট মেজর, আর একটা হচ্ছে আফ্রিকান প্লেট। এই দুটো প্লেট পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, ফলে এই অংশে যে ভ্যালি বা উপত্যকা সৃষ্টি হয়েছে তাকেই কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এই রেড সি, যেটাকে আমরা বলছি রিফট ভ্যালি। এবার এই রিফট ভ্যালির সঙ্গে এখানে আমি একটা জিনিস দিয়েছি, র্যাম্প ভ্যালি। পরীক্ষায় প্রায়শই আছে রিফট ভ্যালি এবং র্যাম্প ভ্যালি। রিফট ভ্যালি কি? যদি নর্মাল ফল্ট হয় তখন কিন্তু রিফট ভ্যালি, অর্থাৎ মধ্যবর্তী কোনো অংশ নর্মাল ফল্টের ফলে যদি অবনমিত হয় বা বসে যায় তখন তাকে আমরা বলছি রিফট ভ্যালি। এটা হচ্ছে রিফট ভ্যালি। আর র্যাম্প ভ্যালি কি? যদি কোনো অংশ মধ্যবর্তী অংশ থেকে তার দুপাশের অবস্থিত উঁচু পর্বত বা হোস্ট যেগুলো, সেগুলো যদি পরস্পর থেকে ওপরের দিকে উঠে যায়, অর্থাৎ মধ্যভাগের এই অংশটা স্থির থাকবে, পাশাপাশি এই দুটো অংশ উপরের দিকে উঠে যাবে, তখন তাকে আমরা বলি র্যাম্প ভ্যালি। যেটা কিন্তু রিলেটেড কার সঙ্গে? রিভার্স ফল্টের সঙ্গে রিলেটেড বা বৈপরীত্য চুক্তির সঙ্গে রিলেটেড এই র্যাম্প ভ্যালি। ক্লিয়ার? 32 নম্বরে কি বলেছে? 32 নম্বরে বলেছে দ্য দ্য প্রিমিসেস দ্যাট, এটা বক্তব্য, যেটা কি বলেছে, দ্য প্রেজেন্ট ডে প্রসেস হ্যাভ বিন অপারেটিং থ্রু আউট দ্য জিওলজিক্যাল টাইম। অর্থাৎ দ্য প্রেজেন্ট ডে প্রসেস হ্যাভ বিন অপারেটিং থ্রু আউট দ্য জিওলজিক্যাল টাইম, অর্থাৎ বর্তমানে যে ধরনের
ভূগঠনকারী প্রক্রিয়াগুলো অ্যাক্টিভ আছে সেগুলো জিওলজিক্যাল অর্থাৎ অতীতকাল থেকেও অ্যাক্টিভ আছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোন থিওরিতে বলা হয়েছে? আইসোস্টেসিস থিওরি, ডায়াস্ট্রফিজম থিওরি, ইউনিফর্মিটারিজম এবং ক্যাটাস্ট্রফিজম। আশা করি সকলে মনে হয়ে চলে আসার কথা যে এটা কোন ধরনের থিওরি। ইউনিফর্মিটারিজম, যেখানে জেমস হাটন বলেছেন যে কিভাবে অতীত থেকে বর্তমান দিন পর্যন্ত এই ধরনের ভূমিরূপ বিবর্তনকারী শক্তিগুলো ক্রমান্বয়ে তাদের অনবরত কাজ করে চলেছে। আর বাকি থিওরিগুলো দেখুন। আইসোস্টেসিস থিওরিতে কি বলেছে যে আমাদের হ্যারিয়েস বলছি অ্যারি এবং ফ্র্যাটের দেওয়া আইসোস্টেসিস থিওরি, যেখানে কিভাবে পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেগুলো বলেছেন। আর ডায়াস্ট্রফিজম কথার অর্থ হচ্ছে ধীর গতির মুভমেন্ট, অর্থাৎ আমাদের যে ফল্ট এবং ফল্টিং যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা ডায়াস্ট্রফিজম ইভেন্ট বলি। আর ক্যাটাস্ট্রফিজম মানে হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে, যেমন ভলকানিক ইরাপশন, আর্থকোয়েক, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাস্ট্রফিজম ইভেন্ট। সুতরাং এখানে কোনটা হবে? ইউনিফর্মিটারিজম। 32-এর দিকে অ্যান্সার হবে 3। নেক্সট চলে আসছে 33 দ্য ড্রিপ থিওরি অফ ওয়েগনার ওয়াজ পস্টুলেটেড মেইনলি টু এক্সপ্লেন, অর্থাৎ ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি সেটা মূলত কিসের জন্য দেওয়া হয়েছিল? প্রথমে হচ্ছে আইস এজ, এ বি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডফর্মস, সি হচ্ছে মেজর ক্লাইমেটিক চেঞ্জেস, ডি হচ্ছে জিওলজিক্যাল সিমিলারিটিজ অফ কোস্টাল রিজিয়ন। এবার এখানে দেখো আইস এজের সঙ্গে তো অবশ্যই রিলেটেড নয়, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডফর্মস এর সঙ্গে রিলেটেড, আর সি হচ্ছে মেজর ক্লাইমেটিক চেঞ্জেস। আমি জানি তোমাদের সবার মনে হচ্ছে যে বি ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডফর্মস, বাট এর অ্যান্সার হবে ডি নয়, সি মেজর ক্লাইমেটিক চেঞ্জেস। এবং ডি জিওগ্রাফিক্যাল সিমিলারিটিজ অফ কোস্টাল রিজন, এটা তো অবশ্যই নয়। এই দুটোর মধ্যে সমস্যা, এই দুটোর মধ্যে কেন এই বিএডটা হবে না সেটা জেনে নাও। কারণ এখানে দেখো কি বলেছে, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ফর্মস। এখানে যদি তোমাদের বলতো যে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড মাস, দেন এটা বি হতো, কিন্তু যেহেতু ল্যান্ড ফর্মস বলেছে, কারণ ল্যান্ড ফর্মস হচ্ছে বিভিন্ন ক্ষয়জাত বা সঞ্চয়িত ভূমিরূপ, আর ভূমিরূপ তো চেঞ্জ হয় না। ওয়েগনার দিয়েছিল কি ল্যান্ড মাস। এই যে দেখো প্যানজিয়া এবং প্যানথালাসা ভেঙে ধীরে ধীরে বিভিন্ন যে আমাদের বড় বড় কন্টিনেন্টগুলো সৃষ্টি হয়েছে, কন্টিনেন্ট কখনো ল্যান্ড ফর্মস নয়। সেই জন্য এইটা কিন্তু বি এর অ্যান্সার হবে না, এটা প্রায়শই ভুল করে সকলে। ল্যান্ড ফর্মস দেওয়া আছে মানে এটাই হবে, এটা হবে না। কি কিসের সঙ্গে রিলেটেড? মেজর ক্লাইমেটিক চেঞ্জেস। কারণ আমরা যদি দেখি যে ওয়েগনার থিওরির যে অ্যাজামশন বা প্রিমাইসগুলো ছিল সেগুলো কিন্তু তিনি প্রথমেই যেটা করেছিলেন যার উপর ভিত্তি করে সেটা ছিল প্যালিও ক্লাইমেটোলজি, প্রাচীন যে ভূ জলবায়ু বিদ্যা তার উপর ভিত্তি করে তার এই তত্ত্বগুলো দিয়েছিলেন। সুতরাং এটা কার সঙ্গে রিলেটেড? মেজর ক্লাইমেটিক চেঞ্জের সঙ্গে রিলেটেড। 33। ওকে, নেক্সট চলে এসো 34। ম্যাচ অফ দ্য ফলোয়িং লিস্ট উইথ লিস্ট 2, অর্থাৎ লিস্ট 1 এর সঙ্গে আবার এগেন ম্যাচিং দিয়েছে। কি কি ম্যাচিং দেখো? এন্ডোজেনেটিক ফোর্সেস, জিওসিনক্লাইন, ওয়েদারিং এবং কন্টিনেন্টাল ডিপ থিওরি। তাহলে কন্টিনেন্টাল ডিপ থিওরি আমরা দেখি খুঁজি কোনটা প্রথমে যদি ম্যাচ পাই। অরোজেনেসিস, লাউরেশিয়া, মেডিটারনিয়ান সি এবং এক্সপ্লোরেশন। কন্টিনেন্টাল ডিপ থিওরির সঙ্গে কে রিলেটেড? লাউরেশিয়া, এই যে ছবিতে দেখো এখানে দেওয়া আছে, তাহলে সহজেই বুঝতে পারবে গন্ডোয়ানা এবং লাউরেশিয়া। এটা ছিল প্রথম দুটো বড় ল্যান্ড মাসেস। তাহলে এটা ওয়েদারিং, ওয়েদারিং এর সঙ্গে রিলেটেড এক্সপ্লোরেশন ডোম, আমরা এক্সপ্লোরেশন ডোম বলে জানি, গম্বুজ। জিওসিনক্লাইন, জিওসিনক্লাইন হচ্ছে কি না মেডিটারেনিয়ান সি, কারণ আমরা জানি যে মেডিটারেনিয়ান সি হচ্ছে টেথিস যে মহাসাগর যেখান থেকে হিমালয়ের সৃষ্টি হয়েছে, সেই টেথিস মহাসাগরের রিমেনিং পার্ট হচ্ছে এই মেডিটারেনিয়ান সি। আর আমরা জানি টেথিস একটা সব থেকে বড় জিওসিনক্লাইন ছিল যেখান থেকে পরবর্তীকালে হিমালয়ের সৃষ্টি হয়। সুতরাং জিওসিনক্লাইন হবে মেডিটারেনিয়ান সি। আর যেটা পড়ে থাকলো এন্ডোজেনেটিক ফোর্সেস, সেটা হবে অরোজেনেসিস বা পর্বত সৃষ্টির তত্ত্ব। ওকে, তাহলে অরোজেনেসিস সঙ্গে রিলেটেড এন্ডোজেনেটিক ফোর্সেস। নেক্সট চলে এসো 35। 35-এ কি বলেছে? 35-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারমন্ট প্লেটু। ইন্টারমন্ট প্লেটু কি? ইন্টারমন্ট প্লেটু সম্বন্ধে আগে জেনে নাও। ইন্টারমন্ট প্লেটু হচ্ছে কি, যে ধরনের মালভূমিগুলো চারিদিকে পর্বত বা দুই দিক পর্বত দ্বারা আবৃত থাকে বা ঘেরা থাকে তাকে বলা হচ্ছে ইন্টারমন্টন প্লেটু, অর্থাৎ মধ্যভাগের উপত্যকা। এখানে আমরা যদি দেখি এই ইন্টারমেন্টাল প্লেটুর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ডেকান প্লেটু, এর চারিদিকে কিন্তু পর্বত নেই। টিবেটিয়ান প্লেটু, এখানেও আমরা যদি দেখি তিব্বত যে মালভূমি সেখানে কিন্তু আছে। তারপর দেখো টিবেটিয়ান প্লেটু আসছে। টিবেটিয়ান প্লেটু কি তোমার মেস্টা ইন স্পেন, স্পেনের একটা গুরুত্বপূর্ণ উপত্যকা হলো এই মেস্টা।
আর হচ্ছে অ্যারাবিয়ান প্লেটু। অ্যারাবিয়ান প্লেটুর চারিদিকেও আমরা যদি দেখি পর্বত নেই। মেস্টার ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবে বড় পর্বত নেই। আছে তাহলে কোথায়? টিবেটিয়ান প্লেটুর দিকে যদি আমরা দেখি, কারণ তিব্বত মালভূমি হচ্ছে কি দ্বারা, একদিকে হচ্ছে তোমার কুনলুন মাউন্টেন অর্থাৎ কুনলুন পর্বত উত্তর দিকে এবং হিমালয় পর্বত দক্ষিণ দিকে। অর্থাৎ ঠিক আদর্শ হচ্ছে ইন্টারমাউন্টেন প্লেটুর আদর্শ উদাহরণ হচ্ছে এই তিব্বত মালভূমি, যেটা কিন্তু এশিয়ার আহ, গুরুত্বপূর্ণ একটা মালভূমি। আমরা জানি পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে। সুতরাং এটা কোনটা হবে? অ্যান্সার হবে 35 এরটা বি, টিবেটিয়ান প্লেটু। এরপর 36, হু পস্টুলেটেড দ্য কনসেপ্ট অফ প্লেট টেকটনিক্স, অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি এখানে কে দিয়েছে? এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কোশ্চেন। এখানে সবগুলো নাম দেওয়া আছে দেখো, লি পিচো, ডব্লিউ জে মর্গান, হ্যারি হেস এবং টুজো উইলসন। এদের মধ্যে আমাদের আগে বাদ দিতে হবে কারা নয়। প্রথমে আমরা যদি দেখি উইলসন, উইলসন আমরা কিসের জন্য জানি? উইলসন হচ্ছে প্রথমত জানি যে তিনি প্রথম এই প্লেট টার্মটা ব্যবহার করেছিলেন 1963 সালে। একজন কানাডিয়ান জিওফিজিস্ট যে প্রথম এই প্লেট টার্মটা ব্যবহার করেছিলেন। তাহলে উইলসন হবে না। হ্যারি হেস, হ্যারি হেস আমরা কিসের জন্য জানি? হ্যারি হেস হচ্ছে আমরা জানি যে সিফ্লো স্প্রেডিং এর জন্য হ্যারি হেস বিখ্যাত। নেক্সট, তাহলে দুজন বাদ হয়ে গেল, বাকি থাকলো কে? মর্গান এবং পিচো। মর্গান এবং পিচো এই দুজনেই কিন্তু রিলেটেড, প্লেট টেকটনিক্স সঙ্গে রিলেটেড, কিন্তু এই দুজনের মধ্যে কে হবে? যদি দুজনের একজন থাকতো তাহলে একজন হতো, কিন্তু দুজনের কে হবে? আমরা যদি দেখি আমরা তাহলে দেখব লি পিচোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ তিনি ছিলেন ফ্রেঞ্চ জিওফিজিস্ট। মূলত ফ্রেঞ্চ জিওফিজিস্ট নয়, এই পিচো, মর্গান, ম্যাকেনজি এবং পার্কার, এই চারজন বিজ্ঞানী যৌথভাবে 1968 সালে এই প্লেট টেকটনিক থিওরির বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন এবং তাই তাদেরকে প্লেট টেকটনিক থিওরির স্রষ্টা বলা হয়। কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন লি পিচো, যিনি ছিলেন এদের ক্যাপ্টেন বলতে পারো বা এদের দলের মূল প্রধান, যার নেতৃত্বে এই বাকি তিনজন কাজ করছিল। সুতরাং যদি পিচো থাকে কোনো জায়গায় তাহলে মর্গান, ম্যাকেনজি এবং পার্কার কিন্তু হবে না, হবে পিচো। আর যদি পিচো না থাকে তারপরে হবে মর্গান, আর তারপরে যদি মর্গান না থাকে তাহলে হবে ম্যাকেনজি এবং সবশেষে হবে পার্কার। এই চারজনের মধ্যে তাহলে আপনি যদি গুরুত্বের দিক থেকে সাজাই তাহলে প্রথমে হবে লি পিচো, মর্গান, ম্যাকেনজি এবং পার্কার। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে 36-এর অ্যান্সার এ। নেক্সট 37-এ দেখো, দ্য গ্র্যাভিটি অ্যানোমালি কনসেপ্ট অফ পিয়েরে বর্গার ওয়াজ গিভেন ইন কোন সালে? অর্থাৎ গ্র্যাভিটি অ্যানোমালি কনসেপ্টটা কত সালে পিয়েরে বর্গার দিয়েছিলেন? আমরা যদি দেখি তাহলে দেখব পিয়েরে বর্গার প্রথম একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ছিলেন, যিনি 1735, কত 1735 সালে এই 1735 সালে এই গ্র্যাভিটি অ্যানোমালি কনসেপ্টটা দিয়েছিলেন। সেখানে গ্র্যাভিটি অ্যানোমালি জিনিসটা কি একবার বুঝে নাও জাস্ট কি না, পৃথিবীর অ্যাকচুয়াল গ্র্যাভিটি এবং মডেল বা আদর্শ যে গ্র্যাভিটি, যেটাকে আমরা ক্যালকুলেশন বা ম্যাথমেটিকের মাধ্যমে যেটা মেজারমেন্ট করি কোন একটা জায়গার অ্যাকচুয়াল গ্র্যাভিটেশন ফুল আর ক্যালকুলেট বা মডেলের দ্বারা সৃষ্ট যে গ্র্যাভিটি, তার যে ডিফারেন্স তাকে বলা হচ্ছে গ্র্যাভিটি অ্যানোমালি। আর এটা কারণ এর ডিফারেন্স হয় কারণ কি পৃথিবীর ডেন্সিটিটা সব জায়গায় যেহেতু সমান নয়, সেই জন্য এই গ্র্যাভিটি অ্যানোমালিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। পর্বতে এক ধরনের হয়, সমভূমিতে এক ধরনের হয়, মালভূমিতে এক ধরনের হয়, সেই জন্য গ্র্যাভিটির ডিফারেন্স ঘটে। নেক্সট চলে এসো 38 নম্বর কোশ্চেন, লাস্টের দিকে একদম চলে এসেছি। ল অফ ফ্লোটেশন ওয়াজ গিভেন বাই, অর্থাৎ ভাসমানতার সূত্র যিনি দিয়েছেন তিনি কে? আচ্ছা, এখানে চলে আসার আগে আমি জাস্ট তোমাদের একটা কথা বলে দিই যে দেখো, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তাহলে চলো দেখি নেক্সট পার্টে কি বলতে চাইছে। 38-এর ল অফ ফ্লোটেশন কি? ল অফ ফ্লোটেশন হচ্ছে কি, যে আমরা যদি দেখি যে কোনো বস্তুকে যদি জলের মধ্যে আমরা ফেলে দিই, সে যতটা জল অপসারিত করে ঠিক ততটা অংশই তার ভেসে থাকে। তো এই যে কনসেপ্টটা ভেসে থাকার কনসেপ্টের যে থিওরি, এটা কার সঙ্গে রিলেটেড? ওই আইসোস্ট্যাসিস থিওরির সঙ্গে রিলেটেড। যেখানে আমরা যদি দেখি এই ল অফ ফ্লোটেশন, অ্যারির যে তত্ত্ব, অ্যারির তত্ত্বটা কার সঙ্গে রিলেটেড? এই ল অফ ফ্লোটেশন। কারণ আমরা অ্যারির তত্ত্বে যদি দেখি, তিনি কি বলেছিলেন যে যার যত বেশি, যে পদার্থ বা যে যত বেশি উঁচু তার ঠিক নিচে ততটা অংশ কিন্তু গভীরে পতিত আছে। এই যে তত্ত্বগুলো, যে 3 নম্বর মাঝেরটা সব থেকে বেশি উঁচু, ফলে তার সব থেকে বেশি অংশ নিচের অংশ আছে একটা লাইন অফ কম্পেনসেশনের নিচে। এই তত্ত্বটা দিয়েছিল অ্যারি। তারপরে ঠিক 39-টাই দেখো কি বলেছে, দ্য ইউনিফর্ম থিকনেস বাট ভ্যারিং ইন ডেন্সিটি, অর্থাৎ থিকনেসটা একই কিন্তু ডেন্সিটিটা ডিফারেন্স।
এই যে কনসেপ্টটা কে দিয়েছেন, অ্যারি, প্র্যাট, হেফোর্ড এবং পয়রে বোগার। এবং এই অ্যারি প্র্যাটের মধ্যে আমরা যদি প্র্যাটের তত্ত্বটা দেখি তাহলে দেখো প্র্যাট কিন্তু কি বলেছেন যে যতগুলো তিনি যে পরীক্ষাটা করেছিলেন পারদের মধ্যে যে বিভিন্ন ডেনসিটির যে পদার্থগুলো ভাসিয়ে দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যার ডেনসিটি সব থেকে বেশি সে কম উঁচু হবে, আর যার ডেনসিটি যত কম সে তত বেশি উঁচু হবে। তাহলে দেখো ইউনিফর্ম থিকনেসটা একই, কিন্তু ডেনসিটি পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো বিভিন্ন উচ্চতায় আছে। তাহলে এটা কার সঙ্গে রিলেটেড? প্র্যাটের থিওরির সঙ্গে রিলেটেড। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল তত্ত্ব 40, যেটা কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফোল্ড সিকোয়েন্সিয়ালি বেসড অন দেয়ার ফরমেশন। অর্থাৎ এখানে যে বিভিন্ন ফোল্ডগুলোর নাম দিয়েছে তাদের কি বলেছে, তারা কিভাবে ফর্ম বা তৈরি হচ্ছে সেই সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। প্রথমে দিচ্ছে আইসোক্লাইন ফোল্ড, ওভার ফোল্ড, ন্যাপ ফোল্ড এবং রিকাম্বেন্ট ফোল্ড। তাহলে আমরা যদি দেখি আইসোক্লাইন ফোল্ড কি, এখানে ছবিটার দিকে তাকালে বুঝতে পারবে যে যখন উভয় দিকে পার্শ্বচাপ খুব বেশি হবে, যে ধরনের ফোল্ডের অ্যাক্সিস এবং তাদের বিভিন্ন বাহুগুলো পরস্পরের সমান্তরাল থাকবে, প্যারালাল থাকবে, যে দেখো এখানে পরস্পরের প্যারালালই আছে, সেই ধরনের ফোল্ডকে আমরা বলছি কি আইসোক্লাইন। এখানে মূল বৈশিষ্ট্য কি না, উভয় দিক থেকে প্রেসারটা সমধর্মী হবে, তখন তাকে আমরা বলছি আইসোক্লাইনাল ফোল্ড। আবার এই আইসোক্লাইনাল ফোল্ডে যদি একদিকে পার্শ্বচাপ বেশি হয়, অন্যদিকে যদি কম হয়, তাহলে এটা কিছুটা, যেদিকে পার্শ্বচাপ বেশি সেদিক থেকে অন্য অপর দিকে হেলে যায়। অর্থাৎ এখন এই দিক থেকে পার্শ্বচাপ বেশি, ফলে এই অংশটা এদিকে হেলে গেছে। এই যে হেলে গেছে অর্থাৎ একটা বাহু দীর্ঘায়িত হয়েছে, অন্য বাহুটা খুব ছোট হয়েছে, সেই ধরনের ফোল্ডকে আমরা বলছি ওভার ফোল্ড। আর ন্যাপ ফোল্ড কি না, ন্যাপ ফোল্ড হচ্ছে কি বলেছে না, যে ধরনের এই ধরনের পার্শ্বচাপ যদি আরো বেশি হয় তাহলে কোনো একটা বাহু অনেকটা দূরে নিক্ষিপ্ত হবে, প্রায় 1.5 থেকে 5 কিলোমিটার দূরে বা 1.5 কিলোমিটার দূরে যদি অপসারিত হয় বা বিক্ষিপ্ত হয়, তখন তাকে আমরা বলছি ন্যাপ। আর রিকামেন্ড কি, রিকামেন্ড হচ্ছে কি না, এই ওভারটার্ন ফোল্ডের উপর যদি পার্শ্বচাপ আরো বেশি হয়, অর্থাৎ ওভার ফোল্ড যেটাকে আমরা বলছি, তাতে যদি পার্শ্বচাপ বেশি হয় তাহলে ভাঁজের বাহু এবং অক্ষতল প্রায় পরস্পরের সমান্তরাল হয়ে যায় এবং একটা বাহু আর একটা বাহুর উপর যেন ঠেস দিয়ে শুয়ে আছে এরকম হয়ে যায়। এখানেই কিন্তু সেই ধরনের ফোল্ডকে বলা হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড। এবার এই রিকাম্বেন্ট ফোল্ড আর ওভার ফোল্ডের মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, ভাঁজের এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হবে কি হবে ভূমিভাগের সঙ্গে 10 ডিগ্রি থেকে কম কোণ যদি হয় তখন তাকে আমরা বলবো রিকাম্বেন্ট ফোল্ড, আর যদি 10-এর যদি বেশি হয় তাকে আমরা বলবো ওভার ফোল্ড। আর এই রিকাম্বেন্ট ফোল্ডের উপর যদি আরো পার্শ্বচাপ বেশি হয় তাহলে এর একটা বাহু অপসারিত হয়ে যায়, তখন সেটা কি হয়, ন্যাপ ফোল্ডের সৃষ্টি হয়। তাহলে শুধুমাত্র এই চারটা হবে 3 নম্বর। তাহলে আমরা যদি দেখি প্রথমেই হবে কোনটা, সিকোয়েন্সিয়ালি যদি আমরা সাজাই তাহলে প্রথমে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 4, তারপরে হবে 3। এইটা হচ্ছে আমাদের টোটাল মূল বিষয়। তাহলে ওকে, চার চার মোট 40টা কোশ্চেন এখানে কমপ্লিট হলো। আশা করি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই যেটা বললাম লাইক অ্যান্ড শেয়ার করো। আর এটা পার্ট 3 অবশ্যই আমাদের আসতে থাকবে, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে একদম ভালোভাবে প্রিপারেশন নাও। আর আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের অনেকটা সেই বিষয়ে সাহায্য করবে। তো ভালো করে পড়াশোনা করো, আমার তরফ থেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।